একদম মাঝখানে অবস্থিত রহস্যময় একটি লেক, যেটার নাম ছিল ক্যাডো লেক। তবে এই লেকটি কোনো সাধারণ লেক ছিল না, বরং এটা ছিল এমন একটি লেক যে লেকের মধ্যে একবার প্রবেশ করলে কখনোই কোনো মানুষ এখান থেকে বের হতে পারে না। আর এখান থেকে বের হতে গেলেই শেষ পর্যন্ত সেই মানুষের মৃত্যু নিশ্চিত। এমনই এক ভয়ানক লেকের মধ্যে ফেসে যায় প্যারিস নামক একজন ব্যক্তি। আর এখানে প্রবেশ করার পর সে শত চেষ্টা করেও এখান থেকে বের হতে পারছিল না। তবে শেষ পর্যন্ত তার সঙ্গে কি হয়েছিল? সে কি ভয়ানক লেক থেকে বের হতে পেরেছিল, নাকি প্রত্যেকের মতো তারও সেখানে মৃত্যু হয়েছিল? সেটাই আমরা দেখব আজকের এই মুভিটির গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক অদ্ভুত এক রহস্যময় লেকের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় আমেরিকার একটি শহরে, যেখানে আমরা বিশাল বড় একটি লেক দেখতে পাই। আর এখানে এই লেকের অন্ধকার গভীরে তলিয়ে যাচ্ছিল একটি কার। আর এখানে সেই কারটার মধ্যে রয়েছে প্যারিস নামক একটি ছেলে এবং তার মা। যদিও প্যারিস এখন অনেকটাই নিজের হুঁশে ছিল, কিন্তু প্যারিসের মায়ের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। সে নিঃশ্বাস নিতে না পারার কারণে তার হাত পা এমনভাবে অবশ্য এগিয়েছিল যে সে এখন নড়তে পর্যন্ত পারছিল না। তবে প্যারিস এখানে নিজে চিন্তা না করে কোনোমতে তার মায়ের সিটবেল্ট খুলে দেওয়ার চেষ্টা করছিল। তবে হাজার চেষ্টা করেও সে ব্যর্থ হয়ে যায়, কারণ তার নিজের দমে এমনভাবে আটকে গিয়েছিল যে সে বাধ্য হয়ে পানির উপরে চলে আসছে। এরপর সে সেখানে তার মাকে খোঁজার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত সে সেখানে তার মায়ের অস্তিত্বটুকুও খুঁজে পায় না। ক্যাডোলিকের মধ্যেই সে সারা জীবনের জন্য তার মাকে হারিয়ে ফেলে। আর প্যারিসের সঙ্গে এই ঘটনাটি ঘটেছিল সেদিন, যেদিন প্যারিস তার মাকে নিয়ে ক্যাডোলেকে ব্রিজের উপর দিয়ে তাদের বাড়িতে ফিরছিল। আর সেদিন তাদের গাড়িটি ড্রাইভ করছিল প্যারিসের মা, যে কিনা অনেক ভালো একজন ড্রাইভার ছিল। কিন্তু যখনই তারা তাদের গাড়িটি নিয়ে ক্যাডোলেকে ব্রিজের উপরে পৌঁছয়, তখনই হঠাৎ করেই তার মায়ের কিছু একটা হয়ে যায়। তার হাত পা অনবরত কাঁপতে শুরু করে। আর মুহূর্তের মধ্যেই সে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার ফলে তাদের গাড়িটি সোজা ক্যাডোলেকে পানির গভীরে চলে যায়। আর সেখানেই প্যারিসের মায়ের মৃত্যু হয়ে যায়। তবে মায়ের এমন মৃত্যু প্যারিস কোনোভাবেই মানতে পারছিল না। এই ঘটনা তার মনের ভেতরে গভীর এক ক্ষত তৈরি করেছিল, যেটা কিনা আজ পর্যন্ত সে ভুলে যেতে পারেনি। তো এই দুর্ঘটনার পর পুলিশ যখন ঘটনার তদন্ত করে আর ডক্টররা যখন পোস্টমর্টম করে, তখন ডক্টরের কাছ থেকে প্যারিস জানতে পারে যে গাড়ি চালানোর সময় তার মায়ের নাকি সিজার অ্যাটাক হয়েছিল, যেটা মস্তিষ্কের এক ধরনের রোগ। আর এর ফলেই তার মা সেদিন তার শরীরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। কিন্তু প্যারিস তারপরে এই ঘটনাটি স্বাভাবিকভাবে নিতে পারছিল না, কারণ এর আগে কখনো তার মায়ের এমন ধরনের কোনো কিছুই হয়নি। তার মা সম্পূর্ণ সুস্থ একজন মানুষ ছিল। আর জীবনের এই একটি দুর্ঘটনা প্যারিসের পুরো জীবনকেই যেন একদম বদলে দিয়েছিল। মাকে ছাড়া প্যারিসের জীবনের যেন কোনো অর্থই ছিল না, তাই সে অনেক বেশি ভেঙে পড়েছিল। এরপর দেখতে দেখতে প্রায় 4টি বছর পার হয়ে যায়, কিন্তু প্যারিস এখন পর্যন্ত তার মায়ের মৃত্যুটিকে কোনোভাবেই মানতে পারছিল না। এমনকি সে সেই ঘটনার পর থেকে ক্যাডোলিকেই তার সময় কাটাত, অর্থাৎ সে প্রায় প্রতিদিনই ক্যাডোলিকে আসত। এমনকি সে তার কেরিয়ার পর্যন্ত ছেড়ে দিয়েছিল। আর সে ক্যাডোলিকের মধ্যে একটি কাজ খুঁজে নিয়েছিল। সে মূলত এখানে ট্রেজিংয়ের কাজ করত, অর্থাৎ সে ক্যাডোলিকের মধ্য থেকে বিভিন্ন পরিত্যক্ত জিনিসপত্র খুঁজে বের করত এবং সেগুলোকে বিক্রি করে যতটুকু টাকা হতো সেগুলো দিয়ে সে তার খরচ চালাত। আর যতক্ষণ সে ক্যাডোলিকের মধ্যে থাকত, ততক্ষণ পর্যন্ত তার মনে হতো সে তার মায়ের কাছেই রয়েছে। তবে প্যারিসের এমন অবস্থা দেখে প্যারিসের বাবা হেনরি অনেক বেশি দুশ্চিন্তায় ছিল। সে প্রায় সময়ই প্যারিসকে বোঝানোর চেষ্টা করত যে পৃথিবী থেকে একদিন মানুষকে যেভাবেই হোক চলে যেতেই হবে। তার মাও কোনো না কোনো মাধ্যমে চলে গিয়েছে, তাই এখন তার সেই ঘটনা থেকে বের হয়ে নিজের জীবন নিয়ে ভাবা উচিত। কিন্তু প্যারিস তার বাবার কথায় কখনো কান দিত না। সে তো সবসময় পারলে এই লেকের মধ্যেই থেকে যেতে চাইত, কারণ এই লেকের সঙ্গে তার অদ্ভুত এক ধরনের কানেকশন তৈরি হয়ে গিয়েছিল। তাই এক পর্যায়ে প্যারিসের বাবা হেনরিও তার কাছে হার মেনে নেয়, আর সে তাকে তার মতো করেই ছেড়ে দেয়। তবে এখন প্যারিসের জীবনে সবচাইতে আপন এবং কাছের মানুষ ছিল সি, যে কিনা তার ভালোবাসার মানুষ। একমাত্র সি তাকে বুঝত, সি তার আবেগকে মূল্যায়ন করত। সি এর কাছে মনে হতো না যে প্যারিস ভুল কিছু করছে, কারণ ক্যাডোলিকের মধ্যে প্যারিস তার মাকে হারিয়েছে। তাই হয়তো সে সেখানে তার মায়ের ভালোবাসা খুঁজে পায়। এজন্য সি তাকে কখনো এই কাজে বাধা দেয় না, এমনকি সি তাকে সবসময় খুশি রাখার চেষ্টা করে। অন্যদিকে আমরা ইনি নামক একটি মেয়েকে দেখতে পাই। সে ক্যাডোলিকের অনেক কাছে বসবাস করত, আর প্যারিসের মতো তার জীবনটাও ছিল এই ক্যাডোলিককে ঘিরে। প্যারিসের মতো সেও এই ক্যাডোলিকের রহস্যের ভেতরে হারিয়ে গিয়েছিল। আর সেও সবসময় ক্যাডোলিকে এসে সময় কাটাত, কারণ তার মনেও ঠিক ততটাই কষ্ট যতটা প্যারিসের রয়েছে। আসলে ইলি যখন অনেক ছোট ছিল, তখন হঠাৎ করে একদিন তার বাবা তাকে এবং তার মা সেলেস্টিয়াকে রেখে চলে যায়। তবে পরবর্তীতে তার মা ড্যানিয়েল নামক একজন ব্যক্তিকে বিয়ে করে নিয়েছিল এবং তার একটি বোনও হয়েছিল, যার নাম হচ্ছে অ্যানা। যদিও ইলি এখন তার পরিবারের সঙ্গেই থাকে, কিন্তু তারপর ইলি সবসময় নিজেকে অনেক একা একা মনে হয়।
এমনকি তার এটাও মনে হয় সেই পরিবারে ততটা অধিকার পায়নি, মূলত যতটা তার পাওয়া উচিত ছিল। আর তার ছোট বোনকে তার মা বাবা যতটা ভালোবাসে, সে ছোট থেকেই ততটা ভালোবাসা পায়নি। তাই ইলির মনে অনেক বেশি কষ্ট ছিল, তার কাছে যেন সবকিছু থেকেও কিছুই নেই। তো একদিন ইলিদের বাড়িতে তাদের একটি ফ্যামিলি প্রোগ্রাম ছিল, যেখানে ইলিদের ফ্যামিলির সবাই এসেছিল, কিন্তু সেখানেও ইলির দিকে কারো যেন নজরই ছিল না। তবে এমন সময় সেখানে ইলির বোন অ্যানা চলে আসে। আর সে তার হাতে করে বেশ কিছু মরে যাওয়া প্রজাপতি নিয়ে এসেছিল, যেটা দেখে অ্যানার আঙ্কেল প্রচণ্ড অবাক হয়ে যায়। আর সে বলে যে এই প্রজাপতি সে কোথায় পেয়েছে, এটা তো খুবই রেয়ার প্রজাতির। এই প্রজাপতিতেও পৃথিবী থেকে প্রায় বিলুপ্ত হওয়ার পথে। এতে অ্যানার বাবা প্রচণ্ড খুশি হয়। আর সে তার মেয়েকে অনেক অ্যাপ্রিসিয়েট করে তার কাছে জিজ্ঞাসা করে যে সে এই প্রজাপতি কোথায় পেয়েছে। অ্যানা তখন বলে যে সে বোটে করে ক্যাডোলেকের মাধ্যমে কোট আইল্যান্ডে গিয়েছিল, আর সেখানে তো এই প্রজাপতি হাজার হাজার রয়েছে। সেখান থেকে ফিরে আসার সময় সে কয়েকটি প্রজাপতি নিয়ে এসেছে। আর এইটুকু ব্যাপারেই অ্যানাকে সবাই অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করছিল, তাকে অনেক সাহসী এবং বুদ্ধিমতী বলছিল। কিন্তু ইলি তার পুরো জীবনে এতটুকু অ্যাপ্রিসিয়েটও কারো কাছ থেকে পায়নি, তাই ভেতরে ভেতরে তার অনেক খারাপ লাগছিল। এবার বাড়ি থেকে সবাই চলে যাওয়ার পর ইলির মা সেলেস্টিয়া যখন সবকিছু গোছাচ্ছিল, ঠিক তখনই ইলি তার কাছে আসে। আর সে আজকে তার কাছে সরাসরি জানতে চায় যে তার বাবা আসলে কে ছিল। আর তার কাছে মনে হয় না যে তার বাবা তাদেরকে ছেড়ে চলে গিয়েছিল, হয়তো তার বাবা মারা গিয়েছে। যদি তার বাবা মারা গিয়ে থাকে, তাহলে তার মা যেন তাকে তার ডেথ সার্টিফিকেট দেয়, কারণ তার কলেজে অ্যাডমিশনের জন্য ফর্ম ভরতে হবে। আর সে কোনোভাবেই চায় না সেখানে সে বাবার জায়গায় ড্যানিয়েলের নাম দিতে, কারণ ড্যানিয়েল কখনো তার সঙ্গে বাবার মতো আচরণ করেইনি। ইলির মা সেলেস্টিয়া তখন তাকে বলে, তোমাকে আমি কতবার বলেছি তোমার বাবা মারা যায়নি, বরং তুমি যখন ছোট ছিলে তখন তোমার বাবা আমাদেরকে ছেড়ে অন্য একজন মহিলার সঙ্গে চলে গিয়েছিল। তারপরও তুমি এখন পর্যন্ত সেই বাবার কথা কিভাবে বলতে পারো। এরপর সেলেস্টেশিয়া তাকে তার ছোটবেলার একটি কথা মনে করিয়ে দেয়। যখন সে তাকে নিয়ে একটি পার্কে গিয়েছিল, তখন তার বাবা যে মহিলার কাছে গিয়েছে সেই মহিলার সঙ্গে তাদের দেখা হয়েছিল। আর ইলির সামনে সেদিন সেই মহিলার সঙ্গে তার মায়ের প্রচণ্ড ঝগড়া হয়েছিল। সেলেস্টেশিয়া জানতে চায় যে তার কি এসব কিছুই মনে নেই, কিন্তু ইলি আসলে ছোটবেলা থেকেই তার মায়ের এই সমস্ত কথা বিশ্বাসই করত না। তার কাছে মনে হতো তার মা বানিয়ে বানিয়ে তার কাছে গল্প বলছে, তার বাবা নয়, বরং তার মাই হয়তো ড্যানিয়েলের জন্য তার বাবাকে ছেড়ে দিয়েছে। ইলি অনেকদিন ধরে এটাই সন্দেহ করছিল। এরপর সেলেস্টেশিয়া যখন তার রুমে ছিল না, তখন ইলি লুকিয়ে লুকিয়ে তার রুমে আসে তার পুরো রুমের মধ্যে তল্লাশি করতে থাকে এবং এমন কিছু প্রমাণ খুঁজতে থাকে যেটার মাধ্যমে সে তার বাবার সম্পর্কে জানতে পারবে। আর তার বাবা মরে গেলেও সে অন্তত তার বাবার ডেথ সার্টিফিকেটটি পাবে। তবে ঠিক এমন সময় ইলির কাছে তার ছোট বোন অ্যানা চলে আসে। আর ইলি যে জিনিসপত্রের মধ্যে তার বাবার বিভিন্ন জিনিস খুঁজছিল, সেখান থেকে অ্যানা ছোট্ট একটি লকেট নিয়ে নেয়। আর সে ইলির কাছে জানতে চায় যে সে কি এটা তার কাছে রাখতে পারবে। ইনি বলে হ্যাঁ। ইলি আসলে তার পরিবারকে ঘৃণা করলেও তার ছোট বোনকে সে ভীষণ ভালোবাসে। তবে ঠিক এমন সময় সেখানে সেলেস্টেশিয়া এবং ডেনে চলে আসে। আর সেলেস্টেশিয়া যখন দেখতে পায় যে ইলি এখানে তার জিনিসপত্র খাটাখাটি করছে, তখন সে প্রচণ্ড রেগে যায়। আর সে তাকে অনেক উল্টোপাল্টা কথা বলে। এমনকি সে তাকে বলে যে ইলির মতো মেয়েকে জন্ম দিয়ে সে অনেক বড় ভুল করে ফেলেছে, কারণ এত অবাধ্য সন্তান সে কোথাও দেখেনি। তবে এই কথাতে ইলি তার মনে প্রচণ্ড কষ্ট পায়। আর সে আর এক মুহূর্তের জন্য এই বাড়িতে থাকতে চায় না। তাই সে দ্রুত তখন তার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র গুছিয়ে নিয়ে বোটে উঠে পড়ে। এরপর সে বাড়ি ছেড়ে তার একজন বান্ধবের বাড়ির দিকে যেতে থাকে। কিন্তু বোট নিয়ে ক্যাডোলেকের উপর দিয়ে অনেকটাই দূরে যাওয়ার পর হঠাৎ করে একটি জায়গাতে গিয়ে বোটটি থেমে যায়। ইলি বুঝতে পারে যে বেশ কিছুদিন ধরে বৃষ্টি না হয় লেকটি শুকিয়ে গিয়েছে। তবে এমন সময় ইলি যখন আশেপাশে জায়গাটি লক্ষ্য করে, তখন সে দেখতে পায় যে সে তো কোট আইল্যান্ডের সামনে পৌঁছে গিয়েছে, যেখান থেকে তার বোন প্রজাপতি এনেছিল। আর কোট আইল্যান্ড মূলত ক্যাডোলেকের অনেক উঁচু একটি জায়গাকে বলা হতো, যেখানে দীর্ঘদিন ধরে পানি না থাকায় সেটা একটা আইল্যান্ডে পরিণত হয়ে গিয়েছিল। আর যখনই ক্যাডোলেকের পানি শুকিয়ে যায়, তখনই এই আইল্যান্ডটি দেখা যায়। তো এলি এখানে তার বোটটিকে আবারও সরিয়ে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু ঠিক তখনই তার কোট আইল্যান্ডের দিকে চোখ পড়ে। আর সেখানে তাকিয়ে সে সাদা রঙের এক ধরনের প্রাণী দেখতে পায়, যেগুলো মূলত এক ধরনের ভাল্লুক ছিল। আর এই প্রাণীগুলোকে দেখে ইলি অনেকটাই অবাক হয়ে যায়, কারণ কোট আইল্যান্ডের মতো এমন জায়গাতে তো ভাল্লুক থাকাটা অসম্ভব ব্যাপার ছিল। তো ইলি অনেক মনোযোগ দিয়ে ভাল্লুকগুলোকে দেখছিল। কিন্তু এমন সময় ভাল্লুকগুলো একটি গাছের পেছনে যায়। আর এরপর যেন তারা বাতাসের সঙ্গে একদম মিলিয়ে যায়, যেন মনে হচ্ছিল সেখানে কোনো প্রাণী ছিলই না। ইলি ভুল দেখেছে। বিষয়গুলো ইলির কাছে বেশ অদ্ভুত লাগছিল। ইলি তখন তার বোটটি দ্রুত সেই জায়গা থেকে সরিয়ে নেয়। আর সে তার বোট চালিয়ে কোনোমতে তার বান্ধবীর বাড়িতে চলে আসে। তো ইলি এখানে তার বান্ধবীকে জানায় যে সে এবার পুরোপুরি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, সে আর কখনোই তার পরিবারের কাছে ফিরবে না।
তার যত কষ্টই হোক সে নিজের মতো করে বাঁচবে। এসব বলে ইলি সেখানে ঘুমিয়ে পড়ে। তবে পরদিন সকালেই দেখা যায় ইলির ফোনে ইলির মা সেলেস্টেশিয়া একটি ভয়েস মেসেজ পাঠিয়েছে, যেখানে সে অনেক বেশি কাঁদতে কাঁদতে বলছিল যে আনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সমস্ত জায়গাতে খোঁজার পরও সে কোথাও নেই। গতকাল ইলি যখন ঘর ছেড়ে চলে গিয়েছিল তখন অ্যানাও তাকে থামানোর জন্য বোট নিয়ে বেরিয়ে পড়েছিল, কিন্তু তারপর থেকে সে আর ফিরে আসেনি। একথা শুনে ইলির হাত পা যেন একদম ঠান্ডা হয়ে যায়, কারণ সে অন্তত তার বোন অ্যানাকে সত্যি সত্যিই ভালোবাসত। তাই অ্যানার জন্য তার ভীষণ চিন্তা হচ্ছিল। এজন্য সে সেখানে আর এক মুহূর্তের জন্য দেরি করে না। সে দ্রুত তার বোট নিয়ে আবারও তার বাড়িতে ফিরে আসে। এরপর সে তার বোটটিকে বেঁধে যখনই ঘরের ভেতর প্রবেশ করে তখনই সে দেখতে পায় তার মা সেলেস্টেশিয়া এবং ড্যানিয়েল অনেক দুশ্চিন্তায় রয়েছে। তার অ্যানাকে খুঁজতে খুঁজতে যেন পাগলের মতো হয়ে গিয়েছে। আর অ্যানা এতটাই ছোট ছিল যে তাকে নিয়ে দুশ্চিন্তা হওয়ারই কথা। তো সেলেস্টেশিয়া এখানে দ্রুত পুলিশের কাছে ফোন করে সবকিছু জানায় এবং তার মেয়েকে খুঁজে বের করতে বলে। এদিকে ড্যানিয়েল ইলিকে দেখতে পেয়ে ইলির কাছ থেকে তার বোটে চাবিতে চায়, কারণ সে বোট নিয়ে এখন অ্যানাকে খুঁজতে যেতে চাইছিল। এরপর ইলি তাকে চাবি দিলে ড্যানিয়েল যখন বোট নিয়ে তার মেয়েকে খুঁজতেই যাবে ঠিক তখনই ঘটে এক অদ্ভুত ঘটনা। ড্যানিয়েল দেখতে পায় সেখানে সে বোটটি ছিল না। তবে ইলি তো মাত্রই এখানে বোটটি রেখে ঘরে গিয়েছিল, তাই সেও বুঝতে পারছিল না যে বোটটি আসলে কোথায় গিয়েছে। ইলি এতে আরও অনেক বেশি ভয় পেয়ে যায়। আর সে কাঁদতে কাঁদতে তার মা বাবাকে বলে যে তাদের হাতে খুব বেশি সময় নেই। গতকাল থেকে ক্যাথলিকের মধ্যে সে অদ্ভুত কিছু ঘটনা লক্ষ্য করেছে, তাই তাদের উচিত পুলিশের সঙ্গে যোগ দিয়ে অ্যানাকে দ্রুত খুঁজে বের করা। এরপর ইলি তার মা বাবাকে নিয়ে সোজা পুলিশ স্টেশনে চলে যায়, আর তারা পুলিশদের বোটে করেই অ্যানাকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা প্যারিসকে দেখতে পাই। প্যারিসও প্রতিদিনের মতোই ক্যারোলিকে তার কাজ করছিল। তো সে আজকে জিনিসপত্র খোঁজার জন্য কোট আইল্যান্ডে আসে। আর সে সেখানে অনেক পুরনো একটি অয়েল পাম্প দেখতে পায়, তাই সে তখন সঙ্গে সঙ্গে সেটাকে আনার জন্য চলে যায়। কিন্তু যখনই সে সেই অয়েল পাম্পের কাছাকাছি পৌঁছয় এবং তার পা কিছু দূর এগিয়ে দেয় ঠিক তখনই সে সেখানে অদ্ভুত কিছু জিনিস দেখতে পায়। মূলত সে যখনই এখানে পা ফেলছিল ঠিক তখনই সেখানে অদ্ভুত এক ধরনের আলো দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল সেখানে সুপার ন্যাচারাল কোনো পাওয়ার রয়েছে। তবে প্যারিস প্রথমে সেটাকে তার মনের ভুল ভাবছিল, কিন্তু সে যখনই আরেকটু সামনে এগিয়ে যায় ঠিক তখনই সে দেখতে পায় তার কান পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। সে আশেপাশের কোনো শব্দই শুনতে পাচ্ছে না। এতে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর সে দ্রুত সেই জায়গা থেকে ফিরে যেতে শুরু করে। তবে এখানে দেখা যায় প্যারিসের শরীর অনেকটাই খারাপ হয়ে যাচ্ছিল। তার হাত পা একদম কাঁপছিল, ঠিক তেমনভাবেই যেমনটা তার মায়ের সঙ্গে হয়েছিল, এবং তার মায়ের অ্যাক্সিডেন্ট হয়ে তার মা মারা গিয়েছিল। তো প্যারিস যখন সেই জায়গা থেকে কোনো মতে পার হয়ে চলে আসে ঠিক তখনই সে তার বোট থেকে তার সহকর্মী ডেভিডের আওয়াজ শুনতে পায়। ডেভিড এখানে তাকে জানায় যে তাদের বোটের পাখার মধ্যে ময়লা আটকে গিয়েছে, তাই বোটটি চালু করতে সমস্যা হচ্ছে। তাই প্যারিস দ্রুত তখন তার বোটের কাছে এসে বোটের ময়লাগুলোকে পরিষ্কার করতে শুরু করে। কিন্তু ঠিক তখনই তার হাতে একটি লকেট চলে আসছে। আর এই লকেটটি মূলত আর কারো নয় বরং অ্যানারই ছিল, যেটা গতকাল সে তার মা সেলেস্টেশিয়ার পুরনো জিনিস থেকে নিয়েছিল। তবে এই লকেটটি দেখে প্যারিস অনেক বড় একটি ধাক্কা খায়, কারণ হুবহু এই একই লকেট তার মায়েরও ছিল। তাই প্যারিসের কাছে মনে হচ্ছিল যে এটা হয়তো তার মায়েরই লকেট। তবে আজকে ক্যাথলিকের মধ্যে প্যারিসের সঙ্গে যা কিছু হয়েছে তার কাছে এই বিষয়গুলো অনেক বেশি রহস্যজনক লেগেছে। তাই সে সেদিন দ্রুত তার গার্লফ্রেন্ড স্ত্রীর কাছে ফিরে আসছে, আর সে স্ত্রীকে সমস্ত কিছু খুলে বলে এবং সে স্ত্রীর সঙ্গে মিলে ক্যাথলিক সম্পর্কে সমস্ত তথ্যগুলো বের করতে চায়, কারণ সে মূলত এই লেকের আসল রহস্য জানতে চায়। এদিকে প্যারিসের কাছে আবার তার বাবার একটি পুরনো ডায়েরি ছিল। তো প্যারিস যখন সেই ডায়েরিটি খোলে তখন সে দেখতে পায় সেখানে বেশ কিছু তারিখ লেখা রয়েছে। আর এই তারিখগুলো ছিল সেই সমস্ত তারিখ যেদিন যেদিন তার মায়ের সিজার অ্যাটাক হয়েছিল, যেটার জন্য তার মা মারা গিয়েছে। তো এখানে প্যারিস জানতে পারে যে তাহলে সিজার অ্যাটাক তার মায়ের আগেও হয়েছিল। তবে এখানে লেকের ব্যাপারে আরও কিছু কাগজপত্র দেখার পর প্যারিস যেন আরও বেশি অবাক হয়ে যায়, কারণ সে এখানে লেকের ম্যাপের ভেতর অদ্ভুত একটি প্যাটার্ন দেখতে পায়। আর সে এখানে লক্ষ্য করে যে প্রায় অনেক বছর ধরে যখন যখন লেকে বিভিন্ন জায়গার পানি শুকিয়ে গিয়েছে, অর্থাৎ যেই সালগুলোতে পানি শুকিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে মূলত সেই সাল এবং সেই সময়গুলোতেই তার মায়ের সিজার অ্যাটাক হয়েছে। এমনকি আজ থেকে 4 বছর আগেও তার মায়ের সিজার অ্যাটাকের জন্য যে অ্যাক্সিডেন্টটি হয়েছিল সেই সময়েও লেকের পানিগুলো একদম শুকিয়ে গিয়েছিল। তাই এই বিষয়গুলোও প্যারিসের কাছে বেশ অদ্ভুত লাগছিল। এখন এই সমস্ত বিষয় নিয়ে অনেক সময় যাবৎ চিন্তাভাবনা করার পর প্যারিস এবার যেন একদম নিশ্চিত হয়ে যায় যে তার মায়ের সিজার অ্যাটাক এবং এই ক্যাথলিকের মধ্যে কোনো না কোনো কানেকশন রয়েছে। আর এই ক্যাথলিকের মধ্যে হয়তো এমন কোনো রহস্য লুকিয়ে আছে যেটা কেউ জানে না। এবার প্যারিস যখন তার গার্লফ্রেন্ড স্ত্রীকেও এই সমস্ত কথা বলে তখন স্ত্রী তাকে বলে যে সে যা কিছু ভাবছে এগুলো কিছুই নয়, এই সমস্ত ঘটনাগুলো একটি কাকতালীয় ব্যাপার।
তার মায়ের মৃত্যুর সঙ্গে একটা লেক কিভাবে জড়িত থাকতে পারে। সেটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট ছিল। আর স্ত্রী প্রতিনিয়ত প্যারিসকে তার অতীত নিয়ে কষ্ট পেতে দেখে তারও এখন আর এসব ভালো লাগছিল না। সেও চাইছিল যে প্যারিস যেন স্বাভাবিক জীবনে ফিরে আসে। তাই সেখানে প্যারিসকে বলে, এতগুলো বছর ধরে আমি তোমার প্রত্যেকটি কথাতে সাপোর্ট করেছি, কিন্তু এখন আমিও চাই তুমিও তোমার স্বাভাবিক জীবনে ফিরে আসো। অতীতে যা কিছু ঘটে গিয়েছে সেগুলো তো চাইলেও আমরা পরিবর্তন করতে পারবো না। তাই তোমার উচিত আমাকে নিয়ে নতুনভাবে জীবন শুরু করা। পুরো পৃথিবীতে তুমি তো একা নও যে কিনা তার মাকে হারিয়েছে। তাহলে তুমি কেন প্রতিনিয়ত অতীতে এসে একই ঘটনা নিয়ে কষ্ট পাচ্ছ? কিন্তু সের এই সমস্ত কথাই প্যারিস আজকে অনেক বেশি কষ্ট পায়। তাই সে স্ত্রীকে বলে যে সে স্ত্রীকে সবার চাইতে আলাদা ভেবেছিল। সে ভেবেছিল স্ত্রী অন্তত তাকে বুঝতে চায়, কিন্তু আজকে তার এই ধারণাও মিথ্যে প্রমাণিত হয়েছে। প্যারিস তখন স্ত্রীর সঙ্গে রাগ করে তার গাড়ি নিয়ে ক্যাথলিকের কাছে চলে আসে, কারণ এখন তার মাথায় শুধু একটি কথাই চলছিল, সেটা হলো যেভাবেই হোক সে তার মায়ের মৃত্যুর আসল কারণ খুঁজে বের করবে। অন্যদিকে আমরা ইলি এবং তার পরিবারকে দেখতে পাই, যারা কিনা এখনও পুলিশ টিমের সঙ্গে মিলে অ্যানাকে খুঁজে বেড়াচ্ছিল। তারা ক্যারোলিক সহ আশেপাশের সমস্ত জায়গাতে তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু এখন পর্যন্ত অ্যানার কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি। তাই ইলি সহ তার মা বাবা অনেক বেশি দুশ্চিন্তায় ছিল। এদিকে পুলিশ টিমও অ্যানাকে খুঁজতে খুঁজতে একদম হাঁপিয়ে উঠেছিল, কিন্তু ইলি কোনোভাবেই নিজের হাল ছাড়ছিল না, কারণ অ্যানা মূলত তার পেছন পেছন এসে তাকে খুঁজতে গিয়ে হারিয়ে গিয়েছে। এজন্য ইলি এখানে নিজেকেই সবকিছুর জন্য দায়ী মনে করছিল। তাই সে আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত বাড়িতে ফিরে তার বোট নিয়ে আবারও ক্যাথলিকের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর সে ক্যাথলিকে প্রত্যেকটি জায়গায় জায়গায় গিয়ে অ্যানার নাম ধরে ডাকতে থাকে। এমনকি পানি শুকিয়ে ক্যাথলিকে যতগুলো দ্বীপ তৈরি হয়েছিল সে প্রত্যেকটি দ্বীপে গিয়েও অ্যানাকে খুঁজতে থাকে, কিন্তু আশেপাশে কোথাও অ্যানা ছিল না। তাই ইলি বুঝতেই পারছিল না যে অ্যানা আসলে কোথায় গিয়েছে। এভাবে ইলি পুরো ক্যাথলিকের মধ্যে সারাদিন ধরে অ্যানাকে খুঁজতে থাকে, আর তার নিজের অজান্তেই কখন যে রাত নেমে আসে সে সেটা বুঝতেই পারে না। এরপর দেখা যায় ইলি এখন তার বোট নিয়ে কোট আইল্যান্ডের কাছে পৌঁছে গিয়েছে, আর তার বোটটি আবার একটি শুকনো জায়গাতে আটকা পড়েছে। তো ইলি এখানে অনেক কষ্টে তার বোটটিকে ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু ঠিক এমন সময় সে দূর থেকে পুলিশ টিমের লাইট দেখতে পায় এবং তার উপরে একটি হেলিকপ্টারও দেখতে পায়, যারা কিনা এখনও অ্যানাকে খুঁজছিল। তবে পুলিশ টিমকে দেখে ইলি কিছুটা ভয় পেয়ে গিয়ে সেখান থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছিল, কারণ পুলিশ যদি তাকে কোনো মতে দেখে ফেলে তাহলে তারা তাকে এখান থেকে পাঠিয়ে দেবে। এতে করে সে তার বোন অ্যানাকে খুঁজতে পারবে না। তাই সে পুলিশের হাত থেকে বাঁচতে দ্রুত তার বোট থেকে নেমে যায়, আর সে বিশাল বড় একটি গাছের পেছনে লুকিয়ে পড়ে। এরপর দেখা যায় হেলিকপ্টারের সার্চলাইট তার দিকেই আসছিল। তাই ইলি দৌড়ে সেই জায়গা থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু এখানে দেখা যায় যে সে দৌড়তে দৌড়তে সেই অদৃশ্য আলোর সাথে ধাক্কা খাচ্ছিল, যেটা মূলত প্যারিস এখানে আসার পর লক্ষ্য করেছিল। যদিও ইলু এখানে এই আলোটিকে বারবার দেখতে পাচ্ছিল, কিন্তু তারপরও সে কোনো কিছুর পরোয়া না করে সেখানে দৌড়চ্ছিল। আর এভাবে করে সে প্রায় কয়েকটি ইনভিজিবল আলো পার হয়ে যায়। আর এখানে এক মুহূর্তের জন্য যেন তার পুরো শরীর এবং মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছিল। তার কাছে মনে হচ্ছিল যে সময় যেন থেমে গিয়েছে। কিন্তু যখনই সে আবারও তার সেন্স ফিরে পায় তখন সে দেখতে পায় যে তার আশেপাশে সেই হেলিকপ্টারটি আর নেই। এমনকি পুলিশ টিমও সেখান থেকে চলে গিয়েছিল। কিন্তু ইলি যখনই আরেকটু সামনের দিকে এগিয়ে যায় তখন সে খুবই অবাক হয়ে যায়, কারণ কিছুক্ষণ আগে যেখানে গভীর রাত ছিল সেখানে এখন আস্তে আস্তে দিনের আলো চলে এসেছে। ইলিতে ভাবছিল যে দুশ্চিন্তায় হয়তো সময়ের ব্যাপারে তার কোনো খেয়াল নেই, তাই হয়তো কখন সকাল থেকে রাত হয়েছে এটা সে টের পায়নি। এবার ইলি তখন এই জায়গা থেকে অন্য জায়গাতে আনাকে খুঁজতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে সে এখন বুঝতে পারছিল না যে সে কোন রাস্তা দিয়ে এখানে এসেছিল, আর তার ফোনটিও সে তার বোটের মধ্যেই রেখে এসেছিল। এরপর ইলি যখন সামনের দিকে তাকায় তখন সে কিছুটা দূরে একজন ফিশারম্যানকে দেখতে পায়, যে কিনা এখানে মাছ ধরতে এসেছিল। তো ইলি যখন কিছুতেই এখান থেকে ফিরে যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছিল না তখন সে সোজা গিয়ে সেই ফিশারম্যানের সাহায্য নেয়, আর তার সাহায্যে তার বোটে করে সে কোনোমতে বাড়িতে পৌঁছে যায়। তবে ইলি যখনই তার বাড়িতে পৌঁছয় তখন সে একদম অবাক হয়ে যায়, কারণ বাড়িতে এখন যা কিছু ঘটছিল ইলির কাছে মনে হচ্ছিল যে এগুলো সে আগেও দেখেছে। কারণ সে দেখতে পায় তার মা এখানে পুলিশের কাছে কমপ্লেন করছে, আর তার বাবা অ্যানাকে পাগলের মতো খুঁজছে, ঠিক যেমনটা সে অ্যানার খবর পেয়ে এখানে এসে দেখেছিল। এবার ইলি যখন তাদের জানালা দিয়ে বাহিরে তাকায় তখন যেন ভয় তার হাত পা কাঁপতে শুরু করে, কারণ সে দেখতে পায় যে একটি বোটে করে সেই তার বাড়িতে ফিরছে। অর্থাৎ সেদিন সে যেভাবে তার বোট নিয়ে অ্যানাকে খোঁজার জন্য এসেছিল ঠিক সেভাবে সে আসছে। কিন্তু ইলি তো কিছুতেই বুঝতে পারছিল না যে এগুলো কি হচ্ছে। তবে সে সবকিছু চিন্তা করে একটি বিষয়ে বুঝতে পেরেছিল যে গতকাল রাতে বারবার সে যে আলোর সঙ্গে ধাক্কা খেয়েছিল সেই আলোর জন্যই হয়তো কোনো না কোনোভাবে সে পেছনের সময়ে চলে এসেছে। এখন এসব কথা চিন্তা করে ইলি তখন তাড়াতাড়ি করে বোটের চাবি নেয়,
আর অতীতে লিলি বাড়িতে প্রবেশ করার আগে সে পেছনের দরজা দিয়ে বেরিয়ে যায় এবং তার বুটটি নিয়ে সেখান থেকে চলে যায়। আর এলি এখানে একটি বিষয় বুঝতে পেরেছিল যে সেদিন বাড়িতে ফেরার পর কেন সে তার বুটটি পাচ্ছিল না, যে সেদিন যখন তার বাবা বুট নিয়ে অ্যানাকে খুঁজতে যেতে চাইছিল সেদিন কেন বুটটি সেখানে ছিল না, কারণ ফ্রিজার থেকে আসা ইলি বুটটি নিয়ে চলে গিয়েছিল। এবার ইলি যখন তার বুট নিয়ে আবারও কোট আইল্যান্ডের দিকে যাচ্ছিল ঠিক তখনই তার হাতগুলো সেভাবেই কাঁপছিল যেমনটা প্যারিস সেদিন সেই আলোটি ছোঁয়ার পর তার হাতও কেঁপেছিল। অন্যদিকে আমরা প্যারিসকে দেখতে পাই। ইলি যখন কোট আইল্যান্ডের দিকে যাচ্ছিল সেই সময় প্যারিসও ঠিক সেদিকেই যাচ্ছিল। আর কিছু দূর যাওয়ার পর তারা দুজনেই একই রকম একটি পুলের নিচ দিয়ে যাচ্ছিল, যে ব্যাপারটি কিছুটা অদ্ভুত ছিল কারণ তাদের দুজনের সঙ্গে একই রকম সবকিছু হচ্ছিল। তবে এখানে আরেকটি অবাক করা বিষয় হচ্ছে যে পুলটি প্যারিস একদম স্বাভাবিক দেখছিল সেই একই পুল ইলি দেখছিল ভাঙাচোরা অবস্থায়, যেটার কারণ এখানে একদম পরিষ্কার ছিল। সেটা হলো প্যারিস এবং ইলি একই জায়গায় থাকলেও তাদের ভেতরে অনেক বেশি সময়ের ব্যবধান ছিল। আসলে প্যারিসের কাহিনী শুরু হয়েছিল ২০০৩ সাল থেকে আর ইলি শুরু হয়েছিল ২০২২ সাল থেকে, অর্থাৎ দুজনের সময়ের ভেতরে অনেক বেশি পার্থক্য ছিল। এরপর দেখা যায় তারা দুজনেই কোট আইল্যান্ডে পৌঁছে যায়। তবে ইলি এবার কোট আইল্যান্ডে এসে অ্যানার বুট দেখতে পায়। এতে সে অনেকটা খুশি হয়ে অ্যানাকে খুঁজতে থাকে। সে দৌড়ে দৌড়ে কোট আইল্যান্ডের প্রত্যেকটি জায়গাতে গিয়ে অ্যানাকে ডাকছিল, কিন্তু এভাবে করে সে আবারও দুবার সেই আলোর সঙ্গে ধাক্কা খায়। এতে করে সে আগের মতো কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যায়। আর এবার সে দেখতে পায় তার কান দিয়ে কিছুটা রক্ত পড়ছে, কিন্তু তারপরও ইলি এখানে থেমে যায় না। সে অনবরত তার বোনকে খুঁজতে থাকে। তবে এখানে সবচাইতে অদ্ভুত ব্যাপার হচ্ছে ইলি যে এখানে অ্যানা অ্যানা করে চিৎকার করে ডাকাডাকি করছিল, ইলি সে আওয়াজ শুনতে পাচ্ছিল প্যারিস। তাই প্যারিসও আশেপাশে তাকে খুঁজছিল, কিন্তু তারা দুজন তা আসলে আলাদা আলাদা সময়ে উপস্থিত ছিল, তাই কেউ কাউকে দেখতে পাচ্ছিল না। তবে প্যারিস এখানে কোনো কিছু বুঝতে না পেরে ইলির আওয়াজে পিছু করতে করতে তাকে সমস্ত জায়গাতে খুঁজছিল। এদিকে ইলি পাগলের মতো অ্যানাকে খুঁজছিল। আর কিছুক্ষণ পর সে একটি বোটের মধ্যে অ্যানাকে দেখতে পায়। আর অ্যানা এখানে তার বোটের মধ্যে মন খারাপ করে বসেছিল। তবে অ্যানাকে দেখে ইলির মাঝে যেন তার প্রাণ ফিরে আসছে। সে তখন দৌড়ে অ্যানার কাছে চলে যায় আর কাঁদতে কাঁদতে তাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে। কিন্তু অ্যানা এখানে ইলিকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। আর সে তাকে বলতে থাকে যে সে কেন এমন করেছে, সে কেন তাদের মায়ের উপর প্লেট ছুঁড়ে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছে। তাই সে তার সঙ্গে কোনো কথাই বলতে চায় না। কিন্তু অ্যানার এসব কথা শুনে ইলি অনেক ভয় পেয়ে যায়, কারণ অ্যানা যেটার কথা বলছে সেটা প্রায় ১ মাস আগে ঘটেছিল আর তাদের মধ্যে সবকিছু ঠিকও হয়ে গিয়েছিল। এমন সময় ইলি অ্যানার দাঁতের দিকে লক্ষ্য করে, কারণ কিছুদিন আগেই অ্যানার দাঁত পড়ে গিয়েছিল, কিন্তু এখানে তো সেই দাঁতটি এখনও রয়েছে। ইলি এতে খুব ভালোভাবেই বুঝতে পারে যে সে আবারও হয়তো সেই অদ্ভুত আলোর মাধ্যমে পেছনের সময়ে চলে এসেছে। অন্যদিকে আমরা প্যারিসকে দেখতে পাই। প্যারিসের সময় এখন রাত হয়ে গিয়েছিল, কিন্তু তারপরও প্যারিস আশেপাশে ইলিকে খুঁজছিল, কারণ ইলির আওয়াজ শুনে তার মনে হচ্ছিল যে ইলি হয়তো কোনো বিপদে রয়েছে। তবে এখানে দেখা যায় যে ইলিকে খুঁজতে গিয়ে প্যারিসও বেশ কয়েকবার সেই আলোর দেয়ালটি পার হয়ে যায়। এরপর প্যারিস লক্ষ্য করে যে কিছুক্ষণ আগেই তো এখানে রাত ছিল, কিন্তু এখন এখানে পুরোপুরিভাবে দিন হয়ে গিয়েছে। এতে প্যারিস বুঝতে পারছিল না যে তার সঙ্গে এগুলো কে ঘটছে। আর ঠিক এমন সময় প্যারিস তার সামনে একটি বাচ্চাকে পড়ে থাকতে দেখতে পায়, যার পেটের মধ্যে অনেক বড় একটি লাকড়ি ঢুকে গিয়েছিল। আর এই বাচ্চাটি মূলত আর কেউ ছিল না, বরং সেটা ছিল অ্যানা। আর এখানে অ্যানার সামনের দাঁতটি ভাঙা ছিল। অর্থাৎ এখানে একটি বিষয় পরিষ্কার হয়ে গিয়েছে, সেটা হলো এটা হচ্ছে সেই সময়ের অ্যানা, যখন সে ইলিকে খুঁজতে গিয়ে হারিয়ে গিয়েছিল। হয়তো অ্যানা তার বোনকে খুঁজতে খুঁজতেই কোট আইল্যান্ডে চলে এসেছিল, আর দুর্ভাগ্যবশত পড়ে যাওয়ার কারণে হয়তো এই লাকড়ি তার পেটের ভেতর ঢুকে গিয়েছে, আর সে ব্যথায় এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। এবার প্যারিস তখন খুব সাবধানে অ্যানার পেট থেকে সেই লাকড়িটি বের করে দেয়, আর সে অ্যানাকে কোলে নিয়ে সামনের দিকে এগিয়ে আসে এবং আশেপাশে মানুষের কাছে সাহায্য চাইতে থাকে। এরপর প্যারিস যখন অ্যানাকে নিয়ে কিছুটা সামনের দিকে যায় তখন সে দেখতে পায় লেকের মাঝখানে ব্রিজ বানানোর কাজ চলছে, যেখানে কিছুক্ষণ আগে সে কাঠের একটি পুল দেখেছিল। আর সবচাইতে অবাক করার বিষয় হচ্ছে যে কিছুক্ষণ আগে যে ক্যাডোলিকে ভরপুর পানি ছিল সেটা এখন পুরোপুরিভাবে পানিশূন্য অবস্থায় পড়ে আছে। এসব দেখে প্যারিস এখানে পুরোপুরিভাবে বুঝে যায় যে বারবার যে সে আলোর সঙ্গে থাকা খেয়েছিল সেটা কোনো সাধারণ আলো ছিল না, বরং সে সেই আলোর মাধ্যমে কোনো একটি সময় এসে পৌঁছে গিয়েছিল। হয়তো এটা ভবিষ্যতের কোনো সময়, কিন্তু এখন শুধুমাত্র প্যারিসের অ্যানার জন্য দুশ্চিন্তা ছিল। তাকে যেভাবেই হোক অ্যানাকে বাঁচাতে হবে। তাই প্যারিস যখন অ্যানাকে নিয়ে আরও কিছুটা সামনে যায় তখন সে সেখানে একটি মালামালবাহী গাড়ি দেখতে পায়। সে তখন অ্যানাকে সেই ড্রাইভারের কাছে তুলে দেয় এবং বলে তারা যেন দ্রুত তাকে হসপিটালে নিয়ে যায়। তবে এখানে ড্রাইভার এবং তার সঙ্গীদের পোশাক আশাক প্যারিসের কাছে কিছুটা অদ্ভুত লাগছিল,
তাই সে কৌতূহলবশত তাদের কাছে জানতে চায় যে এখন কোন সাল চলছে। তখন ড্রাইভার তাকে জানায় এখন 1952 সাল চলছে। তবে একথা শুনে যেন প্যারিসের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে বিশ্বাসই করতে পারছিল না যে সে সময়ের এত পেছনে চলে এসেছে। প্যারিসিতে অনেক ভয় পেয়ে যায়। সে তখন সেই ড্রাইভারকে বাচ্চাটির খেয়াল রাখতে বলে দৌড়ে কোট আইল্যান্ডের দিকে যেতে শুরু করে। তার কাছে আবার ক্যাথলিকের ওয়াটার লেভেলের একটি হিস্ট্রির কাগজ ছিল, যেটা চেক করে সে দেখতে পায় যে 1946 সাল থেকে 1952 সাল পর্যন্ত ক্যাথলিকের পানি পুরোপুরিভাবে শুকিয়ে গিয়েছিল। আর এখানে প্রায় অনেক সময় ধরে সেই হিস্ট্রির কাগজ দেখে প্যারিস বুঝতে পারে যে ক্যাথলিকের পোর্টাল মূলত সেই বছরগুলোতেই খুলে যায় যখন ক্যাথলিকের পানি শুকোতে শুরু করে। প্যারিসে মা এবং প্যারিসে অ্যাক্সিডেন্ট হয়েছিল 1999 সালে, আর তখনও ক্যাথলিক অনেক শুকিয়ে গিয়েছিল। এখন এই সমস্ত কিছু বুঝতে পেরে প্যারিস অনেক খুশি হয়ে যায়। আর সে মনে মনে ভাবতে থাকে যে সেই টাইম পোর্টালের মাধ্যমে তাহলে 1999 সালেও যেতে পারবে এবং তার মায়ের হওয়া অ্যাক্সিডেন্টটিকে থামাতে পারবে। এতে করে তার মা বেঁচে যাবে। প্যারিস তখন দ্রুত কোট আইল্যান্ডে আবার সে পোর্টাল খোঁজার জন্য বেরিয়ে পড়ে। এবার অন্যদিকে আমরা এদিকে দেখতে পাই ইরি এখন যে সময় অ্যানাকে খুঁজে পেয়েছিল সে তখন সেই অ্যানাকে নিয়ে তার বাড়িতে পৌঁছে দেয়। আর সে দ্রুত তার বোট নিয়ে আবারও কোট আইল্যান্ডে চলে আসে। আর সে যখন কোট আইল্যান্ডে হাঁটাহাঁটি করছিল ঠিক তখনই সে সেখানে তার ফোনের রিংটোনের আওয়াজ শুনতে পায়। সে তখন সেই আওয়াজটি পিছু করতে শুরু করে এবং সে যখন আওয়াজটার একদম কাছাকাছি পৌঁছে যায় ঠিক তখনই সে আরও একটি পোর্টাল পার হয়ে যায়। আর দেখা যায় এবার সে তার নিজের সময়ে ফিরে এসেছে। এখানে আসার সঙ্গে সঙ্গে সে তার বোট এবং তার ফোনটি খুঁজে পেয়ে যায়, যেটাতেই তখনও রিং হচ্ছিল। আর ইলি যখন ফোনটি রিসিভ করে তখন দেখা যায় তাকে তার বাবা ড্যানিয়েল ফোন দিয়েছে। আর সে এখানে ভীষণ কাঁদছিল, কারণ এখন পর্যন্ত তারা অ্যানার কোনো খোঁজ পায়নি। তাই ইলিও অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে যায়। তবে ইলিও এখানে অনেক ভালোভাবে বুঝতে পেরেছিল যে তার বোন অ্যানা মূলত কোট আইল্যান্ডে টাইম পোর্টালের মাধ্যমে কোথাও চলে গিয়েছে, অর্থাৎ তার বোন এখন অন্য কোনো সময় রয়েছে। তাই অ্যানা বুঝতে পারছিল না যে সে তাকে কীভাবে নিয়ে আসবে। ইলি তখন আবারও সেই টাইম পোর্টালে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর সে নিজেকে প্রতিজ্ঞা করে যে যতক্ষণ পর্যন্ত তার নিঃশ্বাস রয়েছে ততক্ষণ পর্যন্ত সে তার বোন অ্যানাকে বাঁচানোর চেষ্টা করবে, কারণ অ্যানা তার জন্যই হারিয়েছে। তাই ইলি অ্যানাকে খোঁজার জন্য আবারও সেই টাইম পোর্টালে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে তার আগে সে এবার বিশাল বড় একটি দড়িকে একটি গাছের সঙ্গে বেঁধে ফেলে। এরপর সে নিজেকে সেই দড়ির সঙ্গে বেঁধে পোর্টালের মধ্যে ঢুকতে শুরু করে, যাতে করে যদি কোনোভাবে সে রাস্তা হারিয়ে ফেলে তাহলে যেন সে আবারও তার নিজের জায়গাতে ফিরে আসতে পারে। অন্যদিকে প্যারিসে একের পর এক পোর্টাল পার হচ্ছিল। আর একটা পর্যায়ে এসে দেখা যায় সে ঠিক সেই সময়ে চলে আসে যেখানে ইলি দড়ি বেঁধে রেখেছিল। প্যারিস বুঝতে পারছিল না যে দড়িটি আসলে কোন দিকে গিয়েছে। সে নিজেও তখন সেই দড়িটির রাস্তার দিকে হাঁটতে থাকে। অন্যদিকে আমরা আরেকটি ইলিকে দেখতে পাই যে কিনা অন্য একটি সময়ে পৌঁছে গিয়েছিল। আর এদিকে প্যারিসও সেই রশিটি ফলো করতে করতে সেই জায়গাতে পৌঁছে যায় যেখানে বর্তমান ইলি রয়েছে, অর্থাৎ সে এখন 2022 সালে রয়েছে। তবে এভাবে এই পোর্টালগুলো পার হলে তাদের শরীরেও এটার ইফেক্ট হতো, যার কারণে মাথায় প্রচণ্ড ব্যথা হতো এবং হাত পা কাঁপত। তাই ইলি এবং প্যারিস দুজনেই অনেক দুর্বল হয়ে গিয়েছিল। কিন্তু এখন তাদের দুজনের মস্তিষ্কে শুধুমাত্র একটি জিনিসই কাজ করছিল, সেটা হলো প্যারিস তার মাকে বাঁচাতে চায় আর ইলি তার বোনকে উদ্ধার করতে চায়। এদিকে ইলি কয়েকটি পোর্টাল পার হওয়ার পর বুঝতেই পারছিল না যে সে কোন সময় এসেছে। তবে সে যখন আর একটু সামনে এগিয়ে যায় তখন সে সেখানে একটি লাইফ জ্যাকেট দেখতে পায়। আর লাইফ জ্যাকেটটির মধ্যে অ্যানার নাম লেখা আছে, কিন্তু লাইফ জ্যাকেটটি দেখে মনে হচ্ছিল যে এটা বহু বছর ধরে এখানে পড়ে আছে। তবে ইলি এতে বুঝতে পারছিল না যে সে কোন সময়ে রয়েছে, কিন্তু সে এটা বুঝতে পারে যে কোনো না কোনো কারণে অ্যানা একবার হলেও এখানে এসেছিল। তাই সে এখানে অ্যানাকে খোঁজার চেষ্টা করছিল। এরপর ইলি লেকের একটি সাইডে একটি বোট দেখতে পায়। তাই সে তখন বোটটিকে সোজা করে সেই জায়গা থেকে সামনের দিকে এগিয়ে যায় আর সে আশেপাশে অ্যানাকে খুঁজতে থাকে। অন্যদিকে প্যারিসও লেকের কিনারায় এসে ইলির বোট পেয়ে যায় আর সেও তখন সেখান থেকে সেই বোট নিয়ে বেরিয়ে পড়ে, যদিও সে এখনও জানে না যে সে এখন 2022 সালে রয়েছে। তো প্যারিস যখনই একটু সামনের দিকে এগিয়ে আসে ঠিক তখনই সেখানে পুলিশ টিমের একটি বোট এসে প্যারিসকে থামতে বলে। আর এটা ছিল সেই পুলিশ টিম যারা এখনও অ্যানাকে খুঁজছিল। তো পুলিশ এখানে প্যারিসকে দেখে তার কাছে তার পরিচয় জানতে চায় এবং তার আইডি কার্ড দেখতে চায়। তবে প্যারিস এতে অনেক ভয় পেয়ে যায় আর সে দ্রুত তার বোটটি নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু কিছুদূর অনেক স্পিডে যাওয়ার পর তার বোটটি একটি জায়গার সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। প্যারিস এতে সোজা লেকের মধ্যে পড়ে যায় এবং সে কিছুটা আহত হয়ে যায়। আর এতে করে দেখা যায় পুলিশরা তখন প্যারিসকে অ্যারেস্ট করে ফেলে। তবে প্রথমে তারা তাকে ট্রিটমেন্টের জন্য হসপিটালে নিয়ে যায়। অন্যদিকে আমরা ইলিকে দেখতে পাই। ইলি তার বোট নিয়ে লেকের একটি কিনারায় চলে আসে যেখানে মূলত জনবসতি ছিল। ইলি তখন সেই জায়গার একটি পোস্টার দেখে বুঝতে পারে
যে সে এখন 2005 সালে রয়েছে, অর্থাৎ প্যারিসের সময় থেকে 2 বছর সামনে। কারণ প্যারিস ছিল 2003 সালের মানুষ। তবে এলি যেহেতু এই সময়ে অ্যানার জ্যাকেট খুঁজে পেয়েছে, তাই সে নিশ্চিত ছিল অ্যানাও এই সালে কোনো না কোনোভাবে এসেছিল। এজন্য সে সেখানকার মানুষদেরকে অ্যানার ছবি দেখিয়ে তার ব্যাপারে জানতে চাইছিল। তবে কেউই এখানে অ্যানাকে চিনতে পারছিল না। এরপর ইলি অ্যানাকে খুঁজতে খুঁজতে একটি পার্কিং লটের কাছে চলে আসে। আর সে সেখানকার একটি গাড়ির দিকে তাকালে দেখতে পায় সেখানে একটি লকেট ঝুলছে। আর এই লকেটটি মূলত ছিল সেই লকেট যেটা অ্যানা তার মায়ের পুরনো জিনিসপত্র থেকে নিয়েছিল। ইলি তখন দ্রুত সে গাড়ির কাছে চলে যায়। আর সে গাড়ির ভেতর থেকে কোনোমতে সেই লকেটটিকে বের করে আনতে চায়। কিন্তু ঠিক এমন সময় সেখানে সেই গাড়ির মালিক চলে আসে। আর এই গাড়ির মালিক মূলত আর কেউ নয়, বরং এটা ছিল সি, অর্থাৎ প্যারিসের গার্লফ্রেন্ড, যার সঙ্গে এখানে ছোট্ট একটি বাচ্চাও ছিল। সে এখানে ইলিকে চোর মনে করে তাকে অনেক আজে বাজে কথা বলছিল। আর যখন সে তার কাছে সেই লকেটটি দেখতে পায়, তখন সে জোর করে তার কাছ থেকে লকেটটি ছিনিয়ে নিতে চায়। কিন্তু ঠিক তখনই সেখানে কিছু লোকজন এসে তাদেরকে আলাদা করে দেয়। তবে ইলি এখানে চিৎকার করে স্ত্রীর কাছ থেকে জানতে চায়, এই লকেট তুমি কোথায় পেয়েছ? এটা তো আমার বোন অ্যানার লকেট, আর এই লকেটটির জন্যই আমি তোমার গাড়ির কাছে এসেছিলাম। কিন্তু সে তখন তাকে বলে, এটা তোমার বোনের লকেট নয়, বরং এটা আমার লকেট, কারণ এটা আমাকে আমার বয়ফ্রেন্ড দিয়েছিল। আর এই লকেটটি ছিল আমার বয়ফ্রেন্ডের মায়ের লকেট। এরপর স্ত্রী তখন এলিকে প্যারিসের একটি পোস্টার দেখায়। আর সে এলিকে জানায় যে তার বয়ফ্রেন্ড তাকে 2 বছর আগে ফেলে রেখে চলে গিয়েছে। তবে তার কিছুদিন পরে সে জানতে পারে যে সে প্রেগনেন্ট, আর এখন সে তার বাচ্চাকে সঙ্গে নিয়ে তার বয়ফ্রেন্ডকে খুঁজে বেড়াচ্ছে। এইটুকু আশায় যে সে অন্তত তার খবরটুকু পাবে। এরপর স্ত্রী এখানে অনেক ইমোশনাল হয়ে এলিকে বলে, তুমি হঠাৎ করে আমার গাড়ির কাছে কেন এসেছ? আর এই লকেটটি বা তুমি কেন নিতে এসেছ? এমনটা নয় তো যে প্যারিসে তোমাকে এই লকেটে নিয়ে যেতে পাঠিয়েছে, কারণ এটা ওর মা লিনের লকেট ছিল। তুমি কি সেই মেয়ে যার জন্য প্যারিস আমাকে এবং আমার সন্তানকে ফেলে চলে গিয়েছে? তবে স্ত্রীর এই সমস্ত কথা শুনে ইলির তার মায়ের বেশ কিছু কথা মনে পড়ে যায়, যেখানে তার মা সেলেস্টেশিয়া তাকে বলেছিল যে ইলি যখন ছোট ছিল তখন একটি পার্কিং লটে সেই মেয়ের সঙ্গে তার দেখা হয়েছিল, যে মেয়ের জন্য তার বাবা তাকে এবং তার মেয়েকে রেখে চলে গিয়েছিল, এবং ইলির সামনে শেষে মেয়ের সঙ্গে ঝগড়াও করেছিল। ইলির মা সেলেস্টেশিয়া আসলে এই ঘটনার কথাই বলছিল। আসলে এই স্ত্রী মূলত আর কেউ নয়, বরং সেই হচ্ছে ইলির মা। আর স্ত্রীর সঙ্গে যে ছোট্ট বাচ্চাটি রয়েছে সেটা হচ্ছে ইলি নিজেই, যে কিনা 2005 সালে ইলি ছিল। অর্থাৎ ইলির আসল বাবা আর কেউ নয়, বরং প্যারিস নিজেই। আর সেলেস্টেশিয়াকে প্যারিস আদর করে স্ত্রী বলে ডাকত। ক্যাডোলিকে টাইম লুপের কারণে 2005 সালে স্ত্রীর সঙ্গে ইলির দেখা হয়েছিল। তবে তখন সেলেস্টেশিয়া ইলিকে সেই মেয়ে মনে করছিল, যার জন্য প্যারিস তাদেরকে রেখে চলে গিয়েছে। এদিকে এসব কিছু বুঝতে পেরে ইলি যেন একদম পাগলের মতো হয়ে যায়। আর সে এখানে কোনো কিছু চিন্তা না করে সেই লকেটটি নিয়ে দৌড়ে পালিয়ে যায়। এখন ইলির সামনে এমন একটি রহস্য দাঁড়িয়েছিল যেটার গভীরতা ছিল অনেক বেশি। সেই ঘটনার কুল কিনারা কিছুই খুঁজে পাচ্ছিল না। এবার ইলি এই লকেটটি দেখে চিন্তা করছিল যে প্যারিসের মা লিন আসলে কে ছিল, তার সঙ্গে কি তার বোন অ্যানার কোনো গভীর সম্পর্ক রয়েছে? এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য ইলি পাশের একটি ইন্টারনেট ক্যাফেতে চলে যায়, যেখানে যে কেউ চাইলেই ইন্টারনেট ব্যবহার করতে পারে। তো ইলি এখানে এসে প্যারিসের মা লিনের ব্যাপারে সার্চ করছিল এবং তার সম্পর্কে জানতে চাইছিল। অন্যদিকে আমরা প্যারিসকে দেখতে পাই, যে কিনা 2022 সালে অর্থাৎ ঈদের সময়ে হসপিটালে ভর্তি ছিল। একজন পুলিশ এখানে প্যারিসের হাতে হ্যান্ডকাপ লাগিয়ে রেখেছিল, আর সে তাকে নানা রকমের জিজ্ঞাসাবাদ করছিল, কারণ তাদের ধারণা ছিল অ্যানার গায়েব হওয়ার পেছনে প্যারিসের হাত রয়েছে। তো পুলিশ অফিসার জানতে চাইছিল যে সে ক্যাডোলিকে কী করছিল। কিন্তু এমন সময় প্যারিস একটি নিউজ চ্যানেলে দেখতে পায় যে সেখানে বলা হচ্ছিল বাহিরে প্রচণ্ড বৃষ্টি হতে যাচ্ছে, আর এই বৃষ্টির গতি এবং সময় এতটাই বেশি হতে চলেছে যেটার মাধ্যমে ক্যাডোলিক পানি দিয়ে পুরোপুরি পরিপূর্ণ হয়ে যাবে। এমনকি কোট আইল্যান্ড সহ ক্যাডোলিকে যতগুলো জায়গা রয়েছে সেই সমস্ত জায়গাগুলো পানি দিয়ে তলিয়ে যাবে। এই নিউজটি জানতে পেরে প্যারিস অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ তার কাছে মনে হচ্ছিল যে কোট আইল্যান্ড তলিয়ে গেলে সেই পোর্টালেও বন্ধ হয়ে যাবে, আর সে হয়তো কখনোই আর নিজের সময়ে ফিরতে পারবে না। তাই সেখানে টয়লেটের অজুহাত দেখিয়ে কোনোমতে সেই জায়গা থেকে পালাতে চাইছিল। এজন্য সে দৌড়ে হসপিটালের একটি জায়গাতে এসে লুকিয়ে পড়ে। আর সেখানে থাকা একটি টিভি নিউজের মধ্যে সে দেখতে পায় যে টিভিতে 8 বছর বয়সী অ্যানাকে দেখানো হচ্ছিল, যে কিনা ক্যাডোলিক থেকে গায়েব হয়ে গিয়েছে। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ এটা ছিল বর্তমান সময়েরই ঘটনা, যেখানে এখনও অ্যানাকে খোঁজা হচ্ছিল। তো প্যারিস যখন এখানে অ্যানার একটি ছবি দেখতে পায়, তখন সে একদম অবাক হয়ে যায়, কারণ এটা ছিল সেই অ্যানা যাকে সে 1952 সালে দিয়ে এসেছিল। তবে তার চাইতেও বেশি অবাক হয়ে যায় সে একটি বিষয় ভেবে। সেটা হলো যখন সে অ্যানার ছবি অনেক গভীরভাবে দেখে, তখন এখানে তার মায়ের ছোটবেলার একটি ছবির কথা মনে পড়ে যায়। আর প্যারিসিতে বুঝতে পারে যে অ্যানা আসলে আর কেউ নয়, বরং তার মা অ্যানা লিন,
যাকে সে 1952 সালে দিয়ে এসেছিল। তবে সেই সময় তাড়াহুড়োর জন্য প্যারিস তার চেহারা ভালোভাবে দেখতে পায়নি, তাই তার দ্বারা এত বড় ভুল হয়ে গিয়েছে। অন্যদিকে এলিও কম্পিউটারে অ্যানালিন লিখে সার্চ করে, আর সে এখানে জানতে পারে যে প্যারিসের মা অ্যানালিন আসলে একজন রিসার্চার ছিল, আর সে অনেক জনপ্রিয় একজন মানুষ ছিল। এরপর ইলি এখানে অ্যানার ছোটবেলার একটি ছবি দেখতে পায়, আর সে যখন তার বোনের ছবির সঙ্গে সেই ছবিটি মিলিয়ে দেখে তখন তার আর বুঝতে বাকি থাকে না যে অ্যানালিনার কেউ নয় বরং সে তার বোন অ্যানা। আসলে প্যারিস যখন অ্যানাকে 1952 সালে রেখে এসেছিল তখন সেই জায়গা থেকে অ্যানার কখনোই ফিরে আসেনি। আর পরবর্তীতে অ্যানার মাধ্যমে সমস্ত ঘটনা শুরু হয়েছিল। প্যারিস অ্যানাকে যে লোকদের হাতে তুলে দিয়েছিল তারাই অ্যানাকে পরবর্তীতে লালন পালন করেছিল। এরপর অ্যানা বড় হয়ে বেঞ্জামিন লিনকে বিয়ে করে, যে কিনা প্যারিসের বাবা। তারপর প্যারিসের জন্ম থেকে শুরু করে সবকিছু একে একে ঘটতে থাকে। তবে আমরা আগেই দেখেছিলাম যে ক্যাথলিকের সেই টাইম পোর্টাল পার হলে মানুষের শরীরে একটি খারাপ ইফেক্ট দেখা দেয়, সেটা হলো মানুষের হাত পা অবশ হয়ে যায় এবং কাঁপতে থাকে। তো প্যারিস এবং তার মা অ্যানা যেদিন সে ক্যাথলিকের বেজের উপর দিয়ে যাচ্ছিল ঠিক তখনই সেখানকার টাইম পোর্টাল অ্যাক্টিভেট হয়ে যায়, আর অ্যানা সেই টাইম পোর্টাল পার হওয়ার কারণেই তার হাত পা কাঁপতে শুরু করে, আর তাদের গাড়িটি সোজা ক্যাথলিকের পানির মধ্যে পড়ে যায় এবং সেখানেই অ্যানা মারা যায়। এখন এসব কিছু জানতে পেরে ইলি অনেক বেশি ইমোশনাল হয়ে যায় যে প্যারিস তার বাবা আর তার বোন অ্যানা হচ্ছে তার দাদি। অন্যদিকে আমরা প্যারিসকে দেখতে পাই। প্যারিস কোনোমতে হসপিটাল থেকে পালিয়ে বাহিরে বেরিয়ে আসে, আর সে একটি গাড়ি থামিয়ে তাদেরকে থ্রেড দিয়ে গাড়ি থেকে নামতে বলে, কারণ সে সেই গাড়িতে করে দ্রুত ক্যাথলিকে ফিরতে চাইছিল। কিন্তু এখানে দেখা যায় যে সেই গাড়ির মধ্যে স্যালেস্টেশিয়া এবং ড্যানিয়েল ছিল। তো প্যারিসে থ্রেড দেওয়ার ফলে তারা দুজনই ভয় পেয়ে গাড়ি থেকে বেরিয়ে আসে। যদিও স্যালেস্টেশিয়া প্রথম দেখাতেই প্যারিসকে চিনতে পেরেছিল, কিন্তু প্যারিস এখানে তার স্ত্রীকে চিনতে পারে না। এদিকে স্যালেস্টেশিয়া অবাক হয়ে সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে, আর প্যারিস তাদের গাড়িটি নিয়ে ক্যাথলিকের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু সঙ্গে সঙ্গে পুলিশও তার পিছু করতে শুরু করে। আর প্যারিস যখনই ক্যাথলিকের ব্রিজের উপর পৌঁছয় তখন দেখা যায় ব্রিজের দুপাশ থেকে পুলিশ তাকে ঘিরে ফেলেছে। সে তখন দ্রুত গাড়ি থেকে বেরিয়ে লেকের কিনারায় যেতে শুরু করে। পুলিশেরা বুঝতে পারে যে প্যারিস এখান থেকে ঝাঁপ দিতে যাচ্ছে, কিন্তু তারা তাকে বারবার এমনটা করতে মানা করছিল। কিন্তু প্যারিস কোনো উপায় না পেয়ে সোজা ব্রিজের নিচে লাফ দেয়। সে লেকের পানিতে সাঁতার কাটতে কাটতে কোট আইল্যান্ডের দিকে যেতে থাকে। কিন্তু এমন সময় প্যারিস সেখানে একটি বাঁধ দেখতে পায়, আর সে বুঝতে পারে কেন পুলিশ তাকে বারবার এখানে ঝাঁপ দিতে মানা করছিল, কারণ কিছুক্ষণের মধ্যেই বাঁধ খুলে দেয়া হবে। এতক্ষণে প্যারিস অর্ধেক রাস্তা পর্যন্ত পৌঁছয়নি, তার মধ্যেই পুরোপুরিভাবে বাঁধ খুলে দেয়া হয়, যার জন্য সেখানে বিশাল বড় একটি ঢেউ চলে আসে। এতে প্যারিস সেই ঢেউর সঙ্গে পানির একদম গভীরে চলে যায়। এমনকি এই ঢেউয়ের কারণে অনেক শক্ত একটি পাথরের সঙ্গে তার মাথায় বাড়ি লাগে, যার ফলে দুর্ভাগ্যবশত সেখানেই প্যারিস মারা যায়। অন্যদিকে এরই সমস্ত সত্য ঘটনা জানার পর তার নিজের সময়ে ফেরার জন্য সোজা কোট আইল্যান্ডে চলে আসে। সে কোট আইল্যান্ডে ছেড়ে আসা তার রশিদের মাধ্যমে ধীরে ধীরে নিজের সময়ের দিকে এগিয়ে যেতে থাকে। আর যখনই সে সেখানে পৌঁছয় তখনই বাঁধের ছেড়ে দেওয়া পানির জন্য কোট আইল্যান্ড ডুবে যেতে শুরু করেছিল। ইলি তখন দ্রুত পোর্টাল পার হয়ে তার সময় চলে আসছে, কিন্তু ঠিক তখনই দেখা যায় কিছুক্ষণের মধ্যেই তার দড়িতে কেটে যায়, অর্থাৎ কোট আইল্যান্ডে পানি চলে আসায় সেখানকার পোর্টাল বন্ধ হয়ে যায়। ইলি তখন সেখানে আর এক মুহূর্তেও দেরি না করে তার বাড়িতে ফিরে আসে, আর সে দেখতে পায় তার মা স্যালেস্টেশিয়া টিভিতে নিউজ দেখছে, আর সে যেন একদম শোকে পাথর হয়ে গিয়েছে। নিউজে প্যারিসের 2022 সালে ছবি দেখানো হচ্ছিল এবং বলা হচ্ছিল যে অ্যানার নিখোঁজ হয়ে যাওয়ার পেছনে এই ব্যক্তি দায়ী, আর পুলিশের হাত থেকে পালাতে গিয়ে সে ক্যাথলিকে পড়ে মারা গিয়েছে। কিন্তু এই নিউজটি দেখে এডিটার মা স্যালেস্টেশিয়াকে বলে যে প্যারিস মূলত কোনো অপরাধী নয়, বরং এটাই তার বাবা, যে কিনা হয়তো নিজের সময়ে ফিরে যাওয়ার জন্য যুদ্ধ করছিল। এরপর ইনি এখানে অ্যানার 1952 সালের একটি ছবি দেখায়, আর তাকে এক এক করে প্রত্যেকটি ঘটনা খুলে বলে এবং তাকে জানায় যে টাইম পোর্টালের কারণে সমস্ত ঘটনা পাল্টে গিয়েছে। এমনকি এলি এখানে তার মাকে এটাও জানায় যে তার বাবা প্যারিস মূলত তাদেরকে ছেড়ে চলে যায়নি, বরং সেও ক্যাথলিকের সময়ের রহস্যের মধ্যে আটকা পড়ে গিয়েছিল, আর সে তাদের কাছে ফেরার জন্য অনেক চেষ্টা করছিল। তবে এখন তাদের সঙ্গে যা কিছু ঘটেছে সেই সব কিছুই তাদের নিয়তি, কারণ যদি তার বাবা সঠিক সময়ে তাদের কাছে ফিরে যেতে পারত তাহলে না তার মা স্যালেস্টেশিয়ার দ্বিতীয় বিয়ে করত এবং না অ্যানার জন্ম হতো। এতে করে অ্যানা ইলির পিছু পিছু কোট আইল্যান্ডে পৌঁছতও না, আর প্যারিস তাকে 1952 সালে রেখেও আসতে পারত না, কারণ প্যারিস তাকে 1952 সালে রেখে আসার পরেই সবকিছু শুরু হয়েছিল। অ্যানা বড় হয়ে বেঞ্জামিন লিনকে বিয়ে করেছিল এবং তারপর প্যারিসের জন্ম হয়েছিল। আর যদি প্যারিসের জন্ম না হতো তাহলে ইলিরও তো কোনো অস্তিত্বই থাকত না। তাই আজকে প্যারিসের মৃত্যুটা অনেক জরুরি ছিল, তা না হলে সবকিছুর অস্তিত্বই মুছে যেত। ইলি এখন তার বাবার সম্পর্কে সবকিছু জানতে পেরেছে।
তাই এখন তার মায়ের প্রতি তার আর কোনো অভিযোগ ছিল না। সে তখন অনেক ইমোশনাল হয়ে প্রথমবারের মতো তার মাকে মন থেকে সবকিছু ঠিকঠাক চলবে, তারা আবারও নতুন করে তাদের জীবন শুরু করবে, কারণ তার বাবা প্যারিস তার জীবন দিয়ে তাদের জন্য এই সুযোগটি করে দিয়ে গিয়েছে। আর এমন একটি থ্রিলিং এন্ডিংয়ের মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।